What's up guys? Welcome to the 142. Guys, ভিডিওর প্রথমে আমি বলে রাখতে চাই যে আমার রুমে এই 2 দিন পরে দিনের আলো প্রবেশ করলো। শুনে অবাক হচ্ছ? অবশ্য অবাক হওয়ারই কথা, কেননা যে পরিমাণ আসলে গরম পড়ছে আমাকে আমার যেই থাই গ্লাস, তারপর তোমার পর্দা সবকিছু বন্ধ করে রাখতে হয়, কারণ এখান থেকে আমি খেয়াল করেছি বেশ ভালো একটা হিট তোমার ঘরে ঢোকে, মানে তাপ ঘরে ঢোকে, ঘরে ঢুকে তোমার বিছানা এভরিথিং মানে সবকিছু তোমার গরম হয়ে যায়। বিশেষ করে বিছানায় তো আমি একটু শুয়ে রিল্যাক্স করি, সে বিছানাটাই সব থেকে বেশি গরম হয়ে যায়। গতকাল আমি রাতের ভিডিও স্টার্ট করছি, রাতের শেষ করছি। ডে লাইটে যে ভিডিওটা আমি করি বিকালে, ওটা আমি স্কিপ করে গিয়েছি, তো যার জন্য গতকাল পুরোটা দিন জুড়েই আমার জানালা, আমার তোমার পর্দা আটকানো ছিল, বন্ধ ছিল, যার জন্য কিন্তু পুরো রুমটাই একদম অন্ধকার ছিল, এবং সেটার ফল আমি পাইছি। আমি খেয়াল করেছি যে এই কাজটা করার ফলে আমার রুমে আগের তুলনায় টেম্পারেচারটা বা তোমার সেই গরম গরম ভাবটা একটুখানি কমছে। তো সেজন্য আজকেরও আমি সেম জিনিসটাই আসলে করেছি। তো এখন ভিডিও আমি করছি এর জন্যই মূলত, তোমার লাইট দরকার, অন্ধকারে তো তোমরা আমাকে দেখতে পারবে না, তো যার জন্য পর্দাও সরানো লাগছে, আবার গ্লাসও সরানো লাগছে। আমি স্টিল এখনো যদি গ্লাসে হাত দেই না এখানে, তাও আমার গরম অনুভব হচ্ছে। আর এটা সব থেকে বেশি মানে এক্সট্রিম পর্যায়ে চলে যায়, মানে এই থাইতে হাত দিলে অনেক বেশি তখনই গরম লাগে। মোটামুটি যে সময় টাইমটা হচ্ছে আমি বলি কখন, 2টা মানে 11টা থেকে 2টা পর্যন্ত, এই 3-4 ঘন্টা একদম এই গ্লাসে হাত দেওয়া যায় না, এত পরিমাণ গরম থাকে এই গ্লাসটা। আমি এখন ছাদে যাই 6টার পরে, মানে যখন মাগরিবের আজান দেয় তার একটু আগে যে ছাদে যাই, তারপরে আসি হচ্ছে একদম 8:30-9টা বাজে, কারণ এই টাইমটাতে বেশ ভালো একটা ঠান্ডা পরিবেশ থাকে, ভালো ঠান্ডা বাতাস বয়ে যায়, তো এই সময়টা ছাদে বসে বেশ ভালোই মজা পাওয়া যায়। ইনশাল্লাহ আশা করি দ্রুত এই অবস্থা থেকে সবাই রেহাই পাবে, আস্তে আস্তে কাজ করা শুরু করব। গরমের কথা বলতে বলতে আমার আবার গরম লেগে গেছে, ফ্যান চলতেছে স্টিল, আমি ঘামাচ্ছি, আই এম সোয়েটিং। তো এখন আর কথাবার্তা বলতে ইচ্ছা করছে না। দেখা হচ্ছে একবারে রাত্রে, কারণ ওই সময় একটু মানে এখনকার থেকে একটু ঠান্ডা পরিবেশ থাকে, কথা বলতে একটু সুবিধা হয়। তো দেখা হচ্ছে একবারে রাত্রে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে অনলাইন বিজনেসের ডেলিভারি সিস্টেমটা। এখানে কিন্তু বেশ একটা কমপ্লিকেশনস রয়েছে। তো তোমরা যারা চিন্তা করছো যে অনলাইন বিজনেস শুরু করবা, তো তাদের কিন্তু আমি বলে রাখি যে প্রথম দিককার ডেলিভারি শিপিং প্রসেসটা কিন্তু অনেক বেশি স্ট্রেস তোমাদেরকে দিবে। ডেলিভারি করা কিভাবে দিব, কিভাবে সবকিছু অর্গানাইজ করবো, ম্যানেজ করব, কাস্টমার প্রেশার দিবে, কিভাবে জিনিসগুলো আসলে টেকেল দিব, এই জিনিসগুলা আমাকে প্রথমে যেরকম জ্বালিয়েছে তোমাদেরকেও সেরকম ভাবে একটুখানি স্ট্রেস বা পেইন দিবে। তো আমি আমার এক্সপিরিয়েন্সের তোমার আঙ্কিকে তোমাদেরকে সেই জিনিসটা একটু শেয়ার করব, কিছু কিছু স্টেপ যেগুলো তোমরা ফলো করলে একটু চিন্তামুক্ত হইতে পারবা। তো চলো শুরু করা যাক। এই ডেলিভারি সিস্টেমের মধ্যে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আর একটা হচ্ছে অ্যাডভান্স কিছু টাকা রেখে দিয়ে তারপরে ডেলিভারি। প্রোডাক্টের যে দামটা বাকিটুকু রয়ে গেল সেটা তুমি ডেলিভারির পরে পেয়ে গেলা। তো এই দুইটা ডেলিভারি সিস্টেম বাংলাদেশে প্রচলিত। তো এখানে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কিছুই আছে, তো সেখানেও আমি কিছু কথাবার্তা বলবো। মূলত আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা সব সময় চাই একটু চিন্তামুক্ত, পেইন মুক্ত থাকতে। তো সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ একটু সাজেস্ট করি যে কাস্টমারকে যে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দেওয়া হোক, তারপরে আমরা রিল্যাক্সে সেই প্রোডাক্টটা শিপ করে দিতে পারবো, মানে শিপিং করে দিতে পারবো। বাট কাস্টমার যারা আছে তারা ইদানিং বলতে গেলে সেই ভরসাটা বা সেই ট্রাস্টের জায়গাটা পায় না। তারা ভাবে যে আমি যদি অ্যাডভান্স করি আমার টাকা মেরে দেওয়ার চান্স রয়েছে। তো এখানে তাদেরও একটা ভ্যালিড রিজন আছে যে তারা কেন টাকা দিচ্ছে না, এবং আমরা তো আর প্রুভ করতে পারবো না যে আমরা অনেস্ট। যারা খারাপ তারা তো খারাপ করবেই। তো সেই ক্ষেত্রে আসলে দেখো এখানে কিন্তু, এখান থেকে যদি আমি বলি 2-3 বছর আগেও কিন্তু এই জিনিসটা ছিল না। এখান থেকে 2-3 বছর আগেও কিন্তু কাস্টমারকে চাইলে কাস্টমার অ্যাডভান্স পেমেন্ট কিছুটা করে দিত, পরে বাকি টাকাটা পরে দিয়ে দিত। বাট রিসেন্টলি আসলে হয়েছে কি, এই বিগত 2-3 বছরে আসলে যে পরিমাণ আসলে স্ক্যাম হয়েছে কাস্টমারদের সাথে, এরকমও আমি খবর শুনেছি যে টাকা নিয়ে মানে ডেলিভারি যে তোমার এইসের টাকাটা আছে 120 টাকা বা 80 টাকা যে ডেলিভারি চার্জটা, এটা কাস্টমারের কাছ থেকে নিয়ে তাকে ব্লক করে দেওয়া হয়েছে,
তার সাথে কোনো কথাবার্তা বা কোনো রকম কন্ট্যাক্ট রাখা হয় নাই। তো এরকম বহুত কাস্টমার স্ক্যামের শিকার হয়েছে। তো বর্তমানে আমি এখন বিজনেস করছি, তো আমি ভালো করে বুঝতে পারছি যার সাথেই কথা হোক না কেন সে বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি ছাড়া আমি প্রোডাক্ট নিতে পারবো না, আপনার প্রোডাক্ট আপনি পাঠান, যদি আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারেন তাহলে প্রোডাক্ট দেন, না হলে দরকার নেই, প্রোডাক্ট নিব না। তো সেক্ষেত্রে কিন্তু এখন আমরা ধরা খেয়ে গিয়েছি কিছু অসাধু ব্যবসায়ীর কুকর্মের জন্যই আজকেরা আমাদের এই দিনগুলা দেখা লাগতেছে। আমরা যারা সৎভাবে বিজনেসটাকে দাঁড় করানোর প্ল্যান করতেছি, কাস্টমাররা তো তা বুঝছে না যে আমাদের ইন্টেনশনটা সৎ। তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু আমাদেরকে সেই খারাপ ব্যবসাদের সাথে মিলিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে আসলে বিশ্বাসটা স্থাপন করতে গেলে এখন তোমাকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া লাগবে। আগের মতো সেই অ্যাডভান্স কিছু টাকা রেখে দিলাম, এরপরে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেয়ে যাব, এই সিস্টেমটা এখন আসলে তুমি জোর করে চাইলেও বিল করা পসিবল না। যেটা একবার কাস্টমারের মনে ঢুকে গেছে যে এখানে স্ক্যাম হওয়ার চান্স আছে, তো সেখানে তোমার আলটিমেটলি কিছু করার নাই। ব্যবসাকে সার্ভাইভ করে রাখতে গেলে, টিকে রাখতে গেলে তোমাকে এখন এই সমাজ তালে তালে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। রিস্ক আছে, হ্যাঁ আমি মানতেছি যে ক্যাশ অন ডেলিভারিতে রিস্ক অবশ্যই আছে। কাস্টমারও যে খুব একদম সাধু তা কিন্তু না। অনেক কাস্টমার এরকম আছে দেখেছি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে, মানে নিয়ে কি রিসিভ না করে কোনো খোঁজ খবর নাই। যেমন ধরো যে প্রোডাক্ট চলে গেছে তার এরিয়ায়, তাকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, তার মনে করো যে মামা খালু নানা নানি সব মারা গেছে ওই দিনে, কারো ভিসা হয়ে গেছে। তো এইসব কাহিনী অনেক কমন। ব্যবসা করতে গেলে এইসব কাহিনী বহুত পাওয়া। শুধু যে ব্যবসায়ীদের দোষ তা কিন্তু না, কাস্টমার কিছু কিছু ফালতু কাস্টমারদেরও ভরা আছে, এদেরও দোষ আছে। মানে কাস্টমারেরও দোষ আছে, ব্যবসায়ীদেরও দোষ আছে। এই দুই পক্ষ মিলে মার্কেটটাকে পুরো নষ্ট করে ফেলছে। আমাদেরও পেইন পয়েন্ট আছে, কাস্টমারদেরও পেইন পয়েন্ট আছে এখানে। এখন দেখো তুমি হচ্ছে একজন ব্যবসায়ী, তো ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে তোমাকে যা কিছু করা দরকার তাই তোমাকে করতে হবে। এখন ক্যাশ অন ডেলিভারি তোমার দিতে মন নাই চাইতে পারে, বাট ক্যাশ অন ডেলিভারি না দিলে কিন্তু তোমার সেই অর্ডারটা আর আসবে না, অর্ডার না আসলে তোমার টাকাও আসবে না। তো সেই ক্ষেত্রে হয়তো এরকম হইতে পারে যে 10টা তুমি ক্যাশ অন ডেলিভারি দিলা, তার মধ্যে 2টা বা 3টা তোমার আসলো ফেক অর্ডার। তো এটা তোমাকে মানতেই হবে। এটা তোমার না মানতে পারলে তোমাকে এখন আমার মনে হয় 2026 সালে এই সময় এসে তোমার জন্য ব্যবসাটা আমার মনে হয় তোমার জন্য না, তোমাকে এই ধাক্কাটা খাওয়াই লাগবে। আমি নিজেও আগে অ্যাডভান্স ছাড়া কোনো রকম প্রোডাক্ট ডেলিভার করতাম না। ইভেন এই ক্যাশ অন ডেলিভারি দিব না বলে আমি আমার অনেক ভালো ভালো কাস্টমার বা ক্লায়েন্ট হয়েছি। আমার কাছে এরকম অনেক ভালো ভালো কাস্টমার ছিল, তারা বলেছিল ভাই ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে নিতে পারবো। তা আমি আসলে ভাবছিলাম যে না, আমার সাথে স্ক্যাম হওয়ার চান্স আছে, আমি ঠকবো না, আমি কোনো রিস্ক নিব না, আমি রিস্ক নিব না, এই চিন্তা করেই আমি অনেক প্রোডাক্টই এভাবে, অনেক অর্ডারই এভাবে ক্যান্সেল করে দিয়েছি। তো যেটা আমার এখন আসলে মনে হয় যে রিস্ক নিয়ে হলেও আমার আসলে কাজটা করা উচিত ছিল। ব্যবসা টোটালি একটা রিস্কের বিষয়, তো এখানে রিস্ক নেওয়াটা সবসময় জরুরি, সেই মাইন্ডসেটটা সবসময় তোমার মধ্যে থাকা লাগবে। এখন তোমরা যারা এই অনলাইন বিজনেস নিউ স্টার্ট করবা, তোমাদেরকেও তো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি প্রসেসটাকেই ফলো করতে হবে যদি তোমার বিজনেসটাকে তুমি টিকিয়ে রাখতে চাও লং টার্ম ধরে। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে, যেহেতু ক্যাশ অন ডেলিভারি একটা রিস্কি ফ্যাক্টর তোমার জন্য। তো কি কি জিনিস ফলো করলে তোমার আসলে ঠকে যাওয়ার চান্স বা ক্ষয়ক্ষতি হওয়ার চান্সটা কমে আসবে, এখন সেটাই আমি বলছি। 1 নম্বরে প্রথমত নিজের প্রোডাক্টের টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলা ঠিক করো। টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে বোঝাচ্ছে অনেকটা, যেমন ধরো আমাকে বলে না যে প্রোডাক্ট 3 দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে 3 দিনের মধ্যে সেটা ব্যাক করতে পারবেন, রিফান্ড করা যাবে, তবে প্রোডাক্টের গায়ে কোনো রকম ড্যামেজ থাকা যাবে না, প্রোডাক্টের যে লেভেল ট্যাগ সেটা যদি খুলে ফেলেন তাহলে প্রোডাক্ট রিফান্ড হবে না। তো যেই সব কন্ডিশনগুলো তোমার আছে, সেই সব কন্ডিশনগুলো বেশি তুমি ট্রান্সপারেন্ট রাখো। তোমার প্রোডাক্টের সমস্যা হলে তুমি কি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিবা কিনা, বা তোমার প্রোডাক্টের সাইজ তোমার সমস্যা হলে তুমি কি আবার এক্সচেঞ্জ করবা কিনা, তুমি কি তার সাথে আবার ডেলিভারি চার্জটা এক্সট্রা নিবা কিনা, মানে সব রকম বিষয় তুমি ট্রান্সপারেন্সিটা মেনটেন করো। টার্মস অ্যান্ড কন্ডিশনসটা কাস্টমারকে ভালো করে বোঝাও। আমি এরকম অনেক ব্যবসায়ীদেরকে দেখেছি যাদের আসলে এরকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস নাই, কোনো কিছু লেখাই নাই, যা মাথায় আসে তাই করে, যার ফলে তারা কিন্তু এই প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় আর ডেলিভারির পরে অনেক রকম ঝামেলার শিকার হয়। তো ফার্স্ট অফ অল, প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগে নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলা ভালো করে লেখো এবং নিজে বুঝো যে তুমি যেগুলো লিখছো সেগুলো আসলে সঠিক কিনা, জাস্টিফাই কিনা। তারপরে সেটা কাস্টমারের সামনে ভালো করে প্রেজেন্ট করো, তাকে বোঝাও যে এইসব সমস্যা হইলে আপনি এটা করতে পারবেন, তাকে আরো বেশি
ট্রান্সপারেন্সি দাও তুমি। এই জিনিসটা কিন্তু বেশ পজিটিভ, কেননা কাস্টমাররা বেশিরভাগ ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু এরকম কোনো রকম ট্রান্সপারেন্সি কিছুই খুঁজে পায় না, টার্মস অ্যান্ড কন্ডিশন কিছুই তারা দেখে না। তো তুমি যখন তাদেরকে জিনিসটা দেখাচ্ছ, তারা যখন তোমার পেজে এসে জিনিসটা দেখতেছে, তাদের কিন্তু একটা ট্রাস্ট ফ্যাক্টর তৈরি হচ্ছে। সেকেন্ডে, যাকে তুমি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছ তার সেই অর্ডারটা প্রসেস করার আগে অবশ্যই তার কাছ থেকে তার ফোন নাম্বারটা চেয়ে নিবে, এবং তার সেই ফোন নাম্বার দিয়ে তুমি ফ্রড চেকারে চেক করবে যে তার অর্ডার ক্যান্সেল পার্সেন্টেজটা কত পার্সেন্ট। যদি তার ক্যান্সেল পার্সেন্টেজ 0% হয়, তাহলে কোনো রকম চিন্তা ছাড়াই তাকে প্রোডাক্টটা ডেলিভার করা যায়। যদি তুমি দেখো যে তার অর্ডার ক্যান্সেল পার্সেন্টেজটা 50% থেকে আরও উপরে, 60, 70, 80, 85 বা 100 যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই তার সাথে আগে যোগাযোগ করো, তার কাছ থেকে অ্যাডভান্স না নিয়ে তাকে প্রোডাক্ট ডেলিভার করো না, এতে আরও তোমার ক্ষয়ক্ষতি বেশি হবে। থার্ডে, অর্ডার যখন তুমি একদম কনফার্ম করে ফেলেছো, তারপরে তুমি 1 থেকে 2 বার কাস্টমারকে ফোন দিয়ে শিওর হয়ে নিবে যে সে আদৌ কি অর্ডারটা কনফার্ম করতে চায় কিনা, সে কি পার্সেলটা নিতে চায় কিনা, সেটা আগে শিওর হয়ে নিবে। কেননা অনেকে এরকম আছে যে দুষ্টামি করে, বা অনেকে আছে মনে করে মজা করে একটা অর্ডার কনফার্ম করে দেয়, কোনো রকম চিন্তা ভাবনা করে না যে আমাদের কতটা ক্ষতি হবে, একটা ব্যবসায় কতটা ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে তুমি তাকে ফোন দাও, তার আগে তাকে অথেন্টিক প্রমাণ করতে দাও যে সে আদৌ অথেন্টিক, সে আসলে রিয়েল কাস্টমার। তো এটা যখন তুমি বুঝবে, তারপরে তুমি একদম ফাইনাল প্রসেসে যাও, তার আগে না যাওয়াটাই সব থেকে ভালো হবে। আমরা অনেক ব্যবসায়ীরাই আছি যারা ভাবি যে আমি আমার টাকা খরচ করে কেন তাকে ফোন দিব, এটা আমার লস হয়ে যাচ্ছে। তো দেখো, তুমি তাকে ফোন না দিয়ে কনফার্ম না হয়েই পার্সেলটা তাকে তুমি ডেলিভার করে দিচ্ছ। এরপর যদি তুমি দেখো যে পার্সেলটা সে নিচ্ছে না বা সে ফোন ধরছে না, তারপরে কিন্তু তোমাকে আলটিমেটলি একটা সময় তোমার পার্সেলটা আবার ব্যাক নিয়ে আসতে হবে। আবার সেই ব্যাক নিয়ে আসতে গেলে তোমার কিন্তু সেই টাকাটা খরচ হয়ে যাবে। তুমি পার্সেলটা তুমি করলা, তোমার পলি ব্যাগের খরচ আছে, তোমার প্যাকেজিংয়ের খরচ আছে, এটা কিন্তু সম্পূর্ণই একদম পানিতে। তো তুমি 1 থেকে 2 টাকা সেভ করার জন্য তুমি কিন্তু এখানে অনেকগুলো টাকার লস করে ফেললা। তো সবসময় ওই কারখানাটা করা যাবে না, ওই কিপটামি করতে গেলে আসলে ধরা খেয়ে যাবা। তো গাইস, তোমরা যারা অনলাইন বিজনেস শুরু করবা, তারা যদি এই জিনিসগুলা ফলো করে চলো, আমি বিশ্বাস করি তোমাদের স্ট্রেসটা আরও বেশি কমে যাবে। ডেলিভারির সময়টাতে তোমরা আরও বেশি হ্যাসেল ছাড়া এই কাজগুলা সম্পন্ন করতে পারবা। হ্যাঁ, তুমি সামনে এরকমও সিচুয়েশন ফেস করতে পারো যেখানে তোমার মনে হচ্ছে জিনিসটা একটু রিস্কি, তবে তুমি ভাই মনে রাখো, তুমি কিন্তু বিজনেস স্টার্ট করতেছো। বিজনেস কিন্তু জিনিসটা একটা রিস্কি গেম। তো এখানে তোমার আসলে রিস্ক মাইন্ডসেটটা নিয়ে সবসময় আসতে হবে। আমি তোমাদেরকে যা বললাম সেটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্সের আলোকে। তো সেক্ষেত্রে আমি যা বলছি সবসময় তাই যে ঘটবে ব্যাপারটা কিন্তু এরকম না, এর বাইরে অনেক কিছুই ঘটতে পারে। তো সব রকম সমস্যা সমাধান কিন্তু আমি তোমাকে দেই নাই। তুমি এইটা ভেবো না যে তুমি জাস্ট আমার টিপস অ্যান্ড ট্রিক্স দেখে তুমি সব রকম প্রবলেম থেকে রেহাই পেয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। তোমার সিচুয়েশন আমার সিচুয়েশন অনেক ডিফারেন্ট হইতে পারে। তোমার এরকম ঝামেলা, এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে তোমাকে অনেক রকম একটা হিউজ একটা তোমার প্রেশার নেওয়া লাগতে পারে, অনেক রিস্ক নেওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার মধ্যে জিনিসটা আস্তে আস্তে বিল্ড হবে। তুমি জিনিসটা করতে করতে আস্তে আস্তে তুমি শিখে যাবা। সময় তোমাকে আলটিমেটলি বলে দেবে যে তোমাকে কি করা উচিত। আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম না, আমি একদম বকলম ছিলাম, কোনো আইডিয়া আমার ছিল না। তো সেই হিসাবে 2 বছর পরে আমি যেরকমটা হয়েছি, আজকে আমি নিজেকে দেখলেও অবাক হই যে আমি যে মানুষ যেরকম ছিলাম আর আজকে যে মানুষটা আমি হয়েছি, তার মধ্যে দিন রাত তফাৎ। আমার জ্ঞানের পরিধি আগের থেকে এখন ফার ফার বেটার। সব কিন্তু হয়েছে আমার প্র্যাকটিক্যালে কাজ করে। কারো ভিডিও দেখে আমার কিন্তু একদম সবকিছু আমি শিখে যাই না, আমাকে নিজে মাঠে নামতে হয়েছে, নিজের কষ্ট করতে হয়েছে, নিজের ঝামেলায় পড়তে হয়েছে। তো সবকিছু সলভ করে কিন্তু আমার এই জ্ঞানটা আজকেরা হয়েছে। তো তোমাকেও আসলে আলটিমেটলি এই মাঠে নেমে কাজ করতে হবে। খালি এইসব আমাদের ভিডিও দেখলে কাজে আসবে না। তো অবশ্যই প্র্যাকটিক্যালি কাজ করো, তাহলেই প্রবলেম সলভিং মাইন্ডসেটটা বা সেই ব্রেনটা তোমার তৈরি হবে, সেই টেকনিক তুমি খুঁজে পাবা। তো গাইস, আমি আশা করি যে তোমাদের ভিডিওটা আজকেরা অনেক বেশি ইনফরমেটিভ এবং হেল্পফুল লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ এন্ড আল্লাহ হাফেজ।